আপু, আমি ডাকতেই আপু আমার দিকে তাকালো। আমাকে দেখি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো সেই লেভেলের লজ্জা পাচ্ছি। অনেক মানুষই তাকিয়ে আছে আমাদের দিকে। আপু কি করছো কি? সবাই দেখছে তো? দেখুক, আমার বরকে আমি ধরেছি। আপু প্লিজ ছাড়ো। এইখানে সবাই আমাকে চেনে। সম্মানের 12টা বাজিও না। এই কথা বলতে ছেড়ে দিল। কেমন আছিস পিচি? ভালো। তুমি কেমন আছো আপু? আমার ভালো দিয়ে তোর কি আসে যায়? সেই যে 4 বছর আগে চলে আসলি, একটি বারও গেলি না, এবং কি ফোনও রিসিভ করিস না। আসলে পড়ালেখার অনেক চাপ তো। পড়ালেখার চাপ নাকি? গার্লফ্রেন্ড নিয়ে বিজি থাকোস। আরে না। শোন পিচ্ছি, আমি যতটুকু জানি তোর কোনো গপ নেই। থাকলেও আজকে ব্রেকআপ করবি। আপু এইসব কথা রাস্তায় না বলি। ওকে, কিসে করে যাব? বাইকে। এতগুলো ব্যাগ কি করে নিব? ব্যাগ করেও রিক্সায় করে পাঠিয়ে দিই। আচ্ছা। তারপর আমি রিক্সাওয়ালাকে ডেকে, মামা যাবেন? হ, জামু মামা। ওকে, ঠিকানা দিয়ে দিচ্ছি, ব্যাগগুলো বাসায় পৌঁছে দিবেন। ঠিকানা লাগবে কেন? তোমার বাসা তো এই এলাকায় সবাই চিনে। ওকে মামা, যাও তাহলে। তারপর আমি বাইকে বসলাম। ওঠেন আপু। হুম। রিমি আপু উঠেই আমাকে জড়িয়ে ধরলো। রিমি আপু জড়িয়ে ধরাতে অন্যরকম একটা ভালো লাগছিল। এর আগেও তো অনেক মেয়ে ফ্রেন্ডকে বাইকে উঠিয়েছে, তাদের বেলায় তো এমন অনুভূতি হয়নি। আপু এইভাবে বসলা কেন? আজকে ফার্স্ট টাইম বাইকে বসলাম তো, তাই ভয় করছে। একটু হালকা করে ধরো। এই কথা বলাতে আরো শক্ত করে ধরলো। জানি এখন তাকে হাজারবার বললেও শুনবে না, তো বেশি কথা না বলাই ভালো। আমি বাইক স্টার্ট করতে চলতে শুরু করে দিলাম। তুই কিন্তু আগের চাইতে অনেক কিউট হইছস। হুম, জানি আমি। তো এই পর্যন্ত কয়টা মেয়ে পটাইছো? না, আমি এখন পর্যন্ত প্রেম করি নাই। বাইক থামা। কেন আপু? এত কথা বলস কেন? থামাতে বলছি, থামা। হুম, তারপর বাইক থামালাম। কি হয়েছে কি? এইরকম মাঝ রাস্তায় বাইক থামাতে বললা কেন? ওই যে দেখ ফুচকা, চল ফুচকা খাবো। আমি এইসব খাই না। তুই না খেলে আমি খাবো, তুই দেখবি। চল, এখন এত কথা না বলে। হুম, চলে। তারপর আমরা ফুচকার দোকানে গেলাম। ফুচকার দোকানে গিয়ে একটা বেঞ্চে বসলাম। মামা, 1 প্লেট ফুচকা দান তো। আরে নীল, বাবা যে কোথায় থাকো? এখন বেশি আসো না যে। একটু ব্যস্ত থাকি পড়াশোনা নিয়ে, তাই তেমন আশা হয় না। একটু বসো, আমি এখনই দিচ্ছি। তারপর বসে বসে আমি আর রিমি আপু কথা বলছি। তখন এক ছোট ভাই আসলো, ওর নাম শান্ত। শান্ত এসেই বলল, আরে নীল ভাইয়া যে, হুম। তা এইটা কে ভাইয়া? ভাবি নাকি? একটা থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলাই দিব বেয়াদব। আমি তোমার ভাবি, তোমার নীল ভাইয়ের বউ। আমি আগেই জানতাম, কারণ ভাইয়া কোনো মেয়ের সাথে মিশে না তো, স্পেশাল কাউকে ছাড়া তো আর ফুচকা খেতে আসবে না। তুই সত্যি একটু বেশি বুঝিস। এইটা আমার খালাতো বোন রিমি আপু। আর আপু, এইটা আমার কলেজের ছোট ভাই শান্ত। দেখেছো কি ফাজিল? হবু বউকে কি কেউ আপু বলে? আপু ফাজলামি বাদ দাও তো। আচ্ছা শান্ত, তুই এখন যা, আমি তোর সাথে পরে কথা বলবো। ওকে ভাই, বাট ট্রিট কিন্তু দিতে হবে। হুম, যা, দিব তো ট্রিট। তারপর শান্ত চলে গেল। তখন রিমি আপু বলল, আচ্ছা নীল, ফুচকাওয়ালা মামা যে বলল এর আগে অনেক এসেছিস, এখন কম আসিস, তার মানে আগে গার্লফ্রেন্ড নিয়ে আসতি? আরে না, মাঝে মাঝে ফ্রেন্ডদের সাথে আসতাম। ছেলে ফ্রেন্ড নাকি মেয়ে ফ্রেন্ড? ছেলে ফ্রেন্ড আর আমার কোনো মেয়ে ফ্রেন্ড নেই। আর মাঝে মাঝে মেয়েদের সাথেও আসলেও এগুলো বন্ধু গার্লফ্রেন্ড। ও। কথা বলতে বলতে ফুচকা চলে আসলো। তারপর রিমি আপু 3 প্লেট ফুচকা খেলো। একটা জিনিস বুঝলাম না, মেয়েরা এত ফুচকা কেন পছন্দ করে? হয়তো ফুচকায় টক থাকে তার জন্য। তারপর বিল দিয়ে আমি আবার বাইক স্টার্ট করলাম। রিমি আপু আবার আগের মতোই জড়িয়ে ধরে বসে আছে। এইবার কিছু বললাম না, কারণ আপু জড়িয়ে ধরলে আমার ভালোই লাগে। তারপর আপু বলল, আচ্ছা, এখানে সবাই তাকে চেনে কি করে? আস্তে আস্তে সব বুঝতে পারবা। এই, আবার তো বখাটে হোস নাই? এই কথা বলতে শুধু আমি একটা মুচকি হাসি দিলাম। তারপর রাস্তায় আপু অনেক কথা বললো, আমি শুধু না বললাম। তারপর বাসার সামনে চলে আসলাম। তারপর নামো, এসে পড়েছি। এইটাই বাসা। অনেক সুন্দর তো। চলো ভিতরে যাই। তারপর গেটের ভিতরে ঢুকলাম। তারপর দরজার সামনে গিয়ে কলিং বেল দিলাম। সাথে সাথে দরজা খুলে দিল। এমনিতেই তো কলিং বেল দিতে দিতে হাত ব্যথা হয়ে যায়, তাও দরজা খোলার নামই থাকে না। আজকে একবার বাজাতেই সাথে সাথে দরজা খুলে দিল। রিমি আপু আসবে বলে আম্মু হয়তো
আমাদের জন্য দরজার সামনে অপেক্ষা করেই আসছিল। রিমি আপু ভিতরে ঢুকেই আম্মুর পায়ে ধরে সালাম করলো। কেমন আছিস মা? ভালো বড় আম্মু, তুমি কেমন আছো? ভালো। কত বড় হয়ে গেছিস, আর দেখতেও তো আগের চাইতে অনেক মিষ্টি হয়েছিস। মিষ্টি না ছাই, আগেই ভালো ছিল, এখন পেতনির মতো দেখা যায়। দেখো বড় আম্মু, তোমার ছেলে আমাকে কি বললো? তুই বাদর, তুই চুপ করবি? নিজে তো দেখতে একদম নাইজেরিয়ার বাদুরের মতো, আরেকজনকে পেতনি বলে। আম্মু, তুমি আমাকে এইটা বলতে পারলা? ন্যাকামো বাদ দিয়ে, মেয়েটা অনেক দূর থেকে এসেছে, ওকে নিয়ে তোর পাশের রুমে যা, ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিক। বাড়িতে এতগুলো রুম থাকতে আমার পাশে রুম কেন? যা বলছি তাই কর। যা মা, একটু বিশ্রাম কর। ওকে। আর বড় আপু কোথায়? তোর বড় আব্বু অফিসে। এখন আসো আপু। চল। তারপর রিমি আপুকে নিয়ে আমার রুমের পাশের রুমে দিয়ে আসলাম। ওকে আপু, ফ্রেশ হন, আমি এখন চাই। কোথায় যাবি এখন? একটু বাইরে যাবো বন্ধুদের সাথে আড্ডা দিতে। ওকে যা, আর তাড়াতাড়ি আসবি। ওকে, আপনি ফ্রেশ হন। তারপর আমি বাসা থেকে চলে আসলাম বাহিরে। তারপর আমার প্রাণপ্রিয় বন্ধু জয়কে ফোন দিলাম, সাথে সাথে ফোন রিসিভ করলো। হ্যাঁ মামা, বলো। কবে আসি? ওকে। তারপর রাজুকে ফোন দিলাম। বল কি বলবি? ক্লাবে আয়। ওকে। আসলে আমাদের একটা ক্লাব আছে। ক্লাবের কাজ হলো গরিব অসহায় মানুষদের সাহায্য করা এবং বিপদে তার পাশে দাঁড়ানো। তারপর আমি বাইক নিয়ে ক্লাবে চলে গেলাম। ক্লাবের সামনে এসে বাইক রেখে ক্লাবের ভিতরে গেলাম। গিয়ে দেখি রাজু আরও অনেকেই এসেছে। জয় কোথায়? তখনই জয় আসলো। এই তো এসে গেছি, তাই তো জরুরি তলব কিসের জন্য? শোন, কালকে তোদের কাজ হবে কিছু গরিব অসহায় খাবার খাওয়ানো, আর এতিমখানায় কিছু খাবার পাঠাবি। ওকে, হয়ে যাবে। জয়া রাজু আসলেই, আর তোরা সবাই এখানেই থাক। তারপর আমি জয়া রাজু একটা কফি শপে ঢুকলাম। প্যারাই তো পড়ে গেছি। কেন, কি হয়েছে? রিমি আপু এসেছে। যার কথা বলেছিলি প্যারা দেয়। এখন কি করব? কিছু দিনেরই তো ব্যাপার, সহ্য করে নিবি। শালা এখানেই থাকবে, এখান থেকে স্টাডি করবে। তাহলে তোর কপাল পড়লো। তারপর ওদের সাথে আড্ডা দিতে দিতে দুপুরে 2টা বেজে গেল। তখনই ফোনে একটা কল আসলো, রিসিভ করলাম না। তারপর একটা SMS আসলো। SMS দেখে তো আমি শেষ। 20 মিনিটের মধ্যে বাসায় না আসলে আজকে তোর খবর আছে। ওকে আপু, আসতেছি। তারপর জয়া আর রাজুর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল দিলাম, সাথে সাথে আপু দরজা খুলে দিল। তারপর দরজা খুলে আপু চলে গেল, কোনো কথা বললো না। রাগ করছে নাকি? রাগ করলে করুক, আমার কি। আমি আর কিছু বললাম না। আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে শাওয়ার নিতে ওয়াশরুমে গেলাম। শাওয়ার নিয়ে রুমে আসলাম। রুমে এসে শুয়ে আছি, তখনই আম্মু আসলো। খেতে আয়, কয়টা বাজে? যাও, আসতেছি। তারপর আমি আম্মুর পিছনে পিছনে নিচে গেলাম খাবার খেতে। খাবার টেবিলে গিয়ে দেখি আব্বু এসেছে। আব্বু কখন আসলা? আজকে রিমি আসছে, না এসে কি থাকতে পারি? রিমি আপু কোথায়? ডাক দিয়ে আসলাম, বাট আসতেছে না। তোর সাথে কি কিছু হয়েছে? না, আমি দেখতেছি কি হয়েছে। তারপর আমি রিমি আপুর রুমে গেলাম। দেখি আপু শুয়ে আছে। আপু, খাবা না? আমি খেলেই বা তোর কি, না খেলেই কি? অনেক কিছু। তুমি আমার আপু তো? না, আমি তোর আপু না। রাগ করছো? জানি না। কি করলে রাগ ভাঙবে? আমাকে কখনো আপু বলতে পারবি না। এটা পসিবল না। কেন? দেখো আপু, তুমি আমার সিনিয়র। সবার সামনে তোমাকে আপু না বললে কেমন দেখায় যায়? ওকে, সবার সামনে বলতে হবে না, যখন আমরা দুজন থাকবো তখন বলবি শুধু। ওকে, এখন চলো, অনেক ক্ষুধা লাগছে। চল। তারপর আমি আর রিমি আপু খাবার টেবিলে চলে আসলাম। খাবার টেবিলে আসার পর আম্মু বলল, আমি আর তোর বড় আব্বু এত ডাকলাম, তখন আসলি না। আর নীল একবার বললো তাতেই চলে আসলি। আসতে চাইনি, জোর করে নিয়ে আসছে। নাকি কাহিনী অন্য কিছু? আম্মু এত কথা বলো না তো, অনেক ক্ষুধা লাগছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম। শুয়েই ঘুমিয়ে পড়লাম। বিকালে রিমি আপুর ডাকে আমার ঘুম ভাঙলো। এই নীল, ওর আর কত ঘুমাবি? যাও তো আপু, এখন ডিস্টার্ব করো না। এই কুত্তা, আবার আপু বললি? এখন যাও, ঘুমাতে দাও। তারপর আপু আর কিছু বললো না, চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি মোটামুটি অন্ধকার হয়ে গেছে। তখনই আমার মনে পড়লো রিমি আপু তো আমাকে বিকালে ডেকে গেছে। কিছু বলে তো আবার রাখি। ঘুমে থাকলে তো আমি কি রেখে কি বলি নিজেও জানি না। তারপর আমি রিমি আপুর রুমে গেলাম। রুমে গিয়ে দেখলাম রিমি আপু শুয়ে আছে শাড়ি পরে। শাড়ির আঁচল এলোমেলো হয়ে আছে, মনে হয় কান্না করছে। রিমি, এখন আর আপু বললাম না। আপু কোনো উত্তর দিল না। আমাকে দেখে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। রিমি, কি হয়েছে কি?
এই অবস্থা কেন তোমার? সেটা তুই জেনে কি করবি? তুই যা ঘুমা। বুঝলাম, ঘুমের ঘরে কিছু বলছে, তখন ঘুমিয়েছিলাম, সরি। যা তো এখান থেকে। সত্যি চলে যাব? জানি না। বুঝলাম, অনেক অভিমান করেছে, সরি, আর কখনো হবে না। তো আমি কি করব? এইবার আপুর মাথার কাছে গিয়ে বসলাম। কান্না করছো কেন? তো জানিস আমি কত কষ্ট করে সেজেছিলাম তোর সাথে আজকে ঘুরতে যাব বলে, আর তুই তখন আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলি। সরি। সরি বললে হবে না। তো কি করতে হবে? এখন আমাকে জড়িয়ে ধরে 10 বার আই লাভ ইউ বলতে হবে। আগের মতোই হয়ে গেল, একটুও বড় হয় নাই। বলবি কিনা বল। জড়িয়ে ধরতে পারবো না। যা, তোর ধরতে হবে না। রাগ করো কেন? তাহলে ধর। ওকে, তারপর আর কি? জড়িয়ে ধরে 10 বার আই লাভ ইউ বললাম। হয়েছে এখন? না, আর কি করতে হবে? এখন কিস করতে হবে। ওই, তুমি কি আমার গার্লফ্রেন্ড নাকি যে বউ যে তোমাকে কিস করব? আমি তোর বউ। কবে হলা? যেদিন থেকে আমি তোকে ভালোবাসি। এখন বল কিস করবি কিনা। তারপর রিমি আপুকে কাছে টেনে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। সাথে সাথে আপু আমাকে জড়িয়ে ধরলো অনেক শক্ত করে। আপু তো পাগলের মতো ঠোঁট চড়ে যাচ্ছে, ছাড়ার নামই নেই। এদিকে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার অবস্থা। আমি রিমি আপুকে জোর করে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়েই আমি হাঁপাচ্ছি। আমি বিছানায় শুয়ে পড়লাম। এইটুকুতেই হাঁপিয়ে গেলি? এটা একটু 5 মিনিটের কম ছিল না? এটা রিহার্সাল ছিল, বাকিটা এখন করব। না আর না, প্লিজ আরেকবার। এখন না, পরে যাও, ফ্রেশ হয়ে আসো। হুম। তারপর রিমি আপু ফ্রেশ হতে গেল। আমি আর আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে শুয়ে ফেসবুকিং করতে লাগলাম। রাতে রিমি আপু আসলো ডাকতে ডিনার করার জন্য। খেতে আসো। যাও, আমি আসতেছি। ওকে। তারপর আমি উঠে হাত মুখ ধুয়ে নিচে চলে গেলাম খাবার খেতে। টেবিলে গিয়ে দেখি আব্বু আম্মু আর রিমি আপু বসে আছে। শোন নীল, কালকে রিমিকে নিয়ে গিয়ে তোর কলেজে ভর্তি করিয়ে দিবি। এ তো কলেজে থাকতে আমার কলেজে কেন? কারণ ওকে গার্ড দিবি তুই। তোদের কলেজে তো তোর উপরে কেউ নেই। তুমি নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিও। আমার কালকে সকালে একটা মিটিং আছে। ও। হুম। তারপর আমি খেয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে মনে হলো কেউ আমার রুমে আসছে, তাই আমি ঘুমের ভান করে রইলাম। হালকা চোখ খুলে দেখি রিমি আপু আসছে। রিমি আপু এসে আমার মাথার কাছে বসে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আমার কপালে একটা ঠোঁট দিয়ে কিস করে চলে যেতে লাগলো। তখনই আমি আপুর হাতটা টান দিয়ে আমার বুকের উপর এনে ফেললাম। তারপর শক্ত করে জড়িয়ে ধরলাম। করছিস কি? ছাড় আমাকে। না, তুমি এতক্ষণ কি করছিলে? কিছু না। অনেক ভালোবাসো আমাকে? তুই বুঝিস না? বুঝি তো। আমার সিনিয়র বউটা আমাকে অনেক ভালোবাসে। ওয়েট, কি বললি? সিনিয়র বউ? তার মানে তুইও আমাকে ভালোবাসিস? একটু একটু। সত্যি? এই কথা বলো তো আপু, আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমি তোকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি, আর তুই এখন বুঝলি আমার ভালোবাসা। তখন তো ছোট ছিলাম, বুঝি নাই। হয়েছে হয়েছে, অনেক রাত হয়েছে, এখন তোমার রুমে যাও। না, আজকে এখানেই থাকবো। পাগল হয়েছে তুমি? যদি কোনো অঘটন ঘটে যায়? আমি তো সেটাই চাই। যাও তো, এখন ঘুমাবো। তাড়িয়ে দিচ্ছিস? ওকে, চলে যাচ্ছি। এই বলে আপু রুমের লাইট অফ করে চলে গেল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি আপু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওই আপু, কি হয়েছে? তুমি আসছো কখন? সকালে আসছিলাম তোকে ডাক দিতে, এসে দেখি তুই ঘুমিয়ে আছিস ঘুমন্ত অবস্থায়। তোকে অনেক সুন্দর লাগছিল, তাই আর ডিস্টার্ব করিনি। আমিও তোর সাথে ঘুমিয়ে পড়েছিলাম। ভালো করছো, এখন ওঠো। না, তোর বুকে আমার অনেক ভালো লাগছে। আম্মু এসে পড়বে। না, বড় আম্মু এখন আসবে না, রান্না করতেছে। না, আসলে উঠে ফ্রেশ হব। তোমাকে নিয়ে তো আজকে কলেজে যেতে হবে। তাহলে একটা কিস করো। সারাদিনই তো তোমার কিস লাগে। লাগে। এটা কিন্তু অত্যাচার। রোমান্টিক অত্যাচার, বুঝলে পিচ্ছি? বুঝলাম। তারপর রিমি আপু আমার মাথা ধরে হালকা করে ঠোঁটে একটা চুমু দিল। তারপর আবার একটা কিস করলো অনেকক্ষণ ধরে। কিছুক্ষণ পর আপু ছেড়ে দিল। কেমন লাগলো? একটুও ভালো না। মিথ্যু। এখন যাও তো, রেডি হও, তোমাকে আজকে নিয়ে কলেজে যাব তো। ওকে, যাচ্ছি। তারপর রিমি আপু চলে গেল। আমিও উঠে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিচে চলে গেলাম খাবার খেতে। খাবার টেবিলে এসে দেখি কেউ নেই। আম্মু সোফায় বসে টিভি দেখছে। আব্বু আর রিমি আপু কোথায়? তোর আব্বু অফিসে চলে গেছে।
আর রিমি ওর রুমে। তারপর আমি রিমি আপুকে ডাকতে তার রুমে গেলাম। গিয়ে দেখি শাড়ি পরার চেষ্টা করতেছে, বাট পারতেছে না। কি করো আপু? রিমি আপু নিচের দিকে ঝুঁকে শাড়ির কুঁচি ঠিক করছিল। আমার কথা শুনে চমকে ওঠে, যার ফলে আপুর হাত থেকে শাড়ির আঁচলটা নিচে পড়ে যায়। আমি সাথে সাথে অন্যদিকে ঘুরে তাকাই। কি হলো? এভাবে অন্যদিকে তাকালে কেন? তোমার শাড়ির আঁচল ঠিক করো। আমি পারতেছি না, তুই একটু সাহায্য কর না। আমি পারি না। তোর পড়াতে হবে না, তুই শুধু কুচিটা ঠিক করে রাখবি। আচ্ছা। তারপর আমি গিয়ে রিমি আপুর কুঁচি ধরলাম। আপু শাড়ির আঁচল ঠিক করতে লাগলো। ঠিক করা শেষে বলল, কুচিটা দিয়ে দে, তুমি দাও, আমি পারবো না। প্লিজ দিয়ে দে। তারপর আমি রিমি আপুর কুচিটা গুঁজে দেওয়ার সময় আপুর শিউরে ওঠে, আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমি রিমি আপুর কানে কানে বললাম, তোমার নাভিটা না আমার একটা কিস করতে ইচ্ছা করতেছে। যা কুত্তা এখান থেকে। কি হলো আবার? আমার বুঝিতে লজ্জা করে না? বাহ, তোমার আবার লজ্জাও আছে? অনেক। এখন ছাড়ো, চলো খেতে চলো। না, কেন? লজ্জা করতেছে। ওরে আমার লজ্জাপতি রে, চলো এখন তো। ওকে চলো। তারপর আমি আর রিমি আপু নিচে চলে গেলাম। গিয়ে আমি আর আপু খেয়ে যে যার রুমে চলে গেলাম। আমি রুমে গিয়ে জয় আর রাজুকে ফোন করলাম। হ্যালো জয়, বল। কোথায় তুই? বাসায়। তাড়াতাড়ি কলেজের সামনে আয়। ওকে। তারপর রাজুকে একই কথা বললাম। তারপর আমি বাইক নিয়ে বাইর হয়ে বাসার সামনে দাঁড়ালাম। একটু পর রিমি আপু আসলো। আপুকে দেখে তো আমি অবাক। একটা মেয়ে এতটা সুন্দর হতে পারে তা হয়তো রিমি আপুকে না দেখলে বুঝতেই পারতাম না। ওই, এভাবে কি দেখেছিস? চুপ। ওই, ও তুমি আসছো? আমি আসছি। কখন মানে? এভাবে কি দেখছিলি? তোমাকে। সময় তো শেষ হয়নি, সারা জীবনই দেখতে পারবি। ওঠো। তারপর উঠে বাইক স্টার্ট করলাম। আপু উঠেই আমাকে জড়িয়ে ধরলো। রিমি, আজকে না তোমার একটা জিনিস দেখছি, কি? তোমার বুকের তিলটা। ওই ফাজিল, তুই দেখলি কিভাবে? যখন তোমার শাড়ির আঁচল পড়ে গিয়েছিল তখন দেখছি। আর একটা কথা বলবি না, আমার কিন্তু অনেক লজ্জা করতেছে। ওকে। তারপর আমরা কলেজে চলে গেলাম। দেখি জয় আর রাজু আরও কিছু ফ্রেন্ড কলেজের গেটে বসে আছে। তারপর আমাদের দেখে ওরা এগিয়ে আসলো। এগিয়ে এসে জয় বলল, এটাই তাহলে আমাদের ভাবি। ভাবি মানে? আর ভাব ধরতে হবে না, যেভাবে চিপকা চিপকি কইরা আসছো সবাই বুঝে যাবে তোমরা রিলেশনে আছো। রিমি, পরিচিত হও আমার ফ্রেন্ড জয় আর রাজু। কেমন আছেন ভাইয়ারা? ভালো, আপনি? অনেক ভালো। দেখেন ভাবি, আপনি আমাদের বড় তো, আমাদের তুমি করে নাম ধরে ডাকলে খুশি হব। ওকে। তোরা ক্যাম্পাসে ওয়েট কর, আমি প্রিন্সিপালের রুম থেকে আসতেছি। ওকে। আমি এই নে বাইকের চাবি, পার্ক করে রেখে দিস। তারপর আমি আর রিমি কলেজের ভিতরে ঢুকলাম। অনেক স্টুডেন্টের দৃষ্টি আমাদের দিকে, সবাই একভাবে তাকিয়ে আছে। ওই, সবাই ওরকম ভাবে তাকিয়ে আছে কেন? সবাই তো অবাকই হয়েছে, কেন? কারণ আমি কখনো কোনো মেয়ের সাথে কথা বলি না। আর আজকে তোমাকে বাইকে করে নিয়ে এসেছি, আবার তুমি আমার হাত ধরে আছো, এতে তো অবাক হওয়ারই কথা। ও, তারপর আমি আর রিমি প্রিন্সিপালের অফিসে গেলাম। আসসালামু আলাইকুম, আসতে পারি স্যার? ওয়ালাইকুম আসসালাম। আরে নীল বাবা, যে ভিতরে আসো। আমি আর রিমি ভিতরে গেলাম। বসো, তোমার আব্বু গতকাল রাতে আমাকে ফোন দিয়েছিল, সব কিছু রেডি করে রাখছি, শুধু একটা সাইন করো মামনি। তারপর রিমি আপু সাইন করে দিল। তারপর আমরা প্রিন্সিপালের রুম থেকে বাইর হয়ে ক্যান্টিনে চলে গেলাম জয় আর রাজুর কাছে। তোমাদের যা ইচ্ছে তোমরা খাও, সব বিল আজকে আমি দিব। তারপর জয় আর রাজু আরও কিছু ফ্রেন্ড ইচ্ছে মতো খেতে লাগলো। শালারা সব কয়টাই পেটুক মনে হয়, কদিন ধরে যেন খায় না। তারপর ওদের খাওয়া শেষ হলো। তোরা ক্লাসে যা, আমি আসতেছি। তুই ক্লাস করবি? একটা করবো, যা তুই আসতেছি। ওকে। তুমি বসো, আমি বিল দিয়ে আসছি। বেশি বুঝিস তাই না? তুই টাকা পাবি কোথায়? আমি দিচ্ছি। আমি থাকতে তুমি কেন টাকা দিবে? ওই, এখন তো তুমি কিছুই করো না, যখন জব করবা তখন না হয় শোধ করে দিও। ওকে। যদি তাও না পারো তাহলে বাসায় গিয়ে একটু আদর করবা, তাই হবে। সারাদিনই শুধু আদর আর আদর। তারপর রিমি আপু বিল দিয়ে আসলো। আপু তুমি ক্যাম্পাসে বসো, আমি একটা ক্লাস করে আসি। আজকে ক্লাস না করলে হয় না? ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, করতেই হবে। ওকে, আমি বসছি, তুমি যাও। আমরা কথা বলছি তখনই হিয়া আপু আসলো। হিয়া আপু হলো রাজুর বড় বোন, অনার্সে পড়ে। নীল, এটাতে আপু এটা হলো। বুঝছি, তোর গার্লফ্রেন্ড বুঝি। রিমি, পরিচিত হও, ইনি হলেন রাজুর বড় বোন আপু, হিয়া আপু। আর হিয়া আপু হচ্ছে রিমি। হাই। হ্যালো, কেমন আছেন? ভালো, আপনি?
ভালো। তারপর ইয়াপু বলে বাসায় দরকার আছে এই বলে চলে গেল। তারপর আপুকে শহীদ মিনারে বসিয়ে রেখে আমি ক্লাসে চলে গেলাম। আমি বসেছি জানালার কাছে। এখন থেকে রিমিকে দেখা যায়। রিমি বসে বসে ফোন চালাচ্ছে। আমি একবার স্যারের দিকে তাকাচ্ছি আর একবার রিমির দিকে তাকাচ্ছি। তখনই স্যার বলতো, নীল কোনো সমস্যা? না স্যার, তাহলে বারবার বাইরে তাকাচ্ছ। এমনি স্যার। ক্লাসে মনোযোগী হও। ওকে স্যার। তারপর বাইরের দিকে তাকিয়ে দেখি অনার্সে 3 জন ছেলে রিমি আপুর কাছে গেল। আর যারা গেল তারা একটাও ভালো না। আমি সাথে সাথে স্যারকে কিছু না বলে ক্লাসরুম থেকে বাইরে আসলাম। আমার পেছনে জয়া, রাজও আরও অনেক ফ্রেন্ডই এসেছে। ওরা বুঝে গেছে এইভাবে আমি হুট করে যখন বের হয়ে আসছি তাহলে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে ছেলেগুলো রিমি আপুকে টিজ করছে। আমি ওদের পিছনে গিয়ে দাঁড়ালাম। দেখি রিমি আপু কেঁদে দিয়েছে। তারপর রিমি আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। কি হয়েছে? রিমি আপু কেঁদেই চলেছে, কিছুই বলছে না। আমি তারপর ছেলেগুলোকে বললাম, কি বলেছিস? কিছু না নীল, এমনি। কিসে পড়ে জিজ্ঞাসা করছিলাম। এই কথা বলার সাথে সাথে একটাকে লাথি মেরে দিলাম। কি হয়েছে রিমি, বলো আমাকে। তুমি ক্লাসে যাওয়ার পর আমি এখানে বসে গান শুনছিলাম। তারপর এই ছেলেগুলো এসে আমাকে বাজে প্রস্তাব দেয় এবং অনেক বাজে কথা বলে। রিমির কথা শুনে তো আমার রাগ চরম পর্যায়ে উঠে গেল। তারপর ছেলেগুলোকে ইচ্ছে মতো মারতে লাগলাম। তা দেখে ওদের কিছু ফ্রেন্ড দৌড়ে আসলো। এদিকে জয়, রাজু আর আমার ফ্রেন্ডরাও ইচ্ছে মতো মারতে লাগলো ওদের। জীবনে আর কখনো মেয়েদের সাথে এরকম বিহেভ করবি? ওদের মধ্যে একজন, ভুল হয়েছে নীল, এবারের মতো মাফ কর, আর কখনো এমন করব না। তারপর আমি ওদের আরও মারলাম। ওরা শুধু চিৎকার করে বলছে ভুল হয়ে গেছে, আর হবে না। আমি মেরেই চলছে, থামছি না। এমন সময় কারো সাহস হয় আমাকে আটকানোর, কারণ রাগ উঠলে আমার মাথা কাজ করে না। তখন রিমি আপু এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। রিমি আপু জড়িয়ে ধরাতে আমার রাগটা অনেকটাই কমে গেল। ছেড়ে দাও নীল, অনেক হয়েছে। ওদের সাহস কী করে তোমাকে বাজে কথা বলার? ছেলেগুলো আবারও আমার কাছে ক্ষমা চাইলো। যার সাথে অন্যায় করেছিস তার কাছে কি ক্ষমা চা। তারপর ছেলেগুলো রিমি আপুর কাছে মাপ চাইলো। এরপর যদি এমন হয় তাহলে মনে রাখিস ওই দিনই তোদের পৃথিবীর শেষ দিন। তখনই প্রিন্সিপাল আসলো। কি হচ্ছে কি এখানে? স্যার, আজকের মধ্যে ওদের 3 জনকে রেস্ট্রিকেট করবে। কেন? তারপর সব কিছু স্যারকে খুলে বললাম। আর এও বললাম, আর রেস্ট্রিকেটটা না করলে আমি আব্বুকে জানাতে বাধ্য হব। না বাবা, তোমার আব্বুকে জানাতে হবে না, আমি এদের ব্যবস্থা করছি। তারপর প্রিন্সিপাল চলে গেলেন। রিমি আপু এখনও কাঁদছে। আমি রিমি আপুকে নিয়ে আমাদের কলেজের পুকুরের পাড়ে চলে গেলাম। আমার অনেক ফ্রেন্ডরাই আমাদের পিছনে পিছনে আসছে। তারপরে আমি আর রিমি আপু পুকুর পাড়ে বসলাম আর জয়কে ইশারা দিয়ে বললাম সবাইকে নিয়ে চলে যেতে। সবাই চলে গেল। রিমি আপুর কান্না এখনও বন্ধ হচ্ছে না। বলছি একটু রোমান্টিকভাবে কান্না থামাতে হবে। তারপর আমি রিমি আপুকে ধরে একটা এদিক ওদিক ঘুরিয়ে তার চোখের পানি মুছে দিলাম আর তার 2 চোখে 2টা কিস করলাম। তারপর রিমি আপুর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। রিমি আপু আমার ঠোঁটগুলো পাগলের মতো চড়ছে, আবার মাঝে মাঝে কামড় দিচ্ছে। এইভাবে 6 থেকে 7 মিনিট যাওয়ার পর আমি রিমি আপুকে ছেড়ে দিলাম। রিমি আপুর সাথে সাথে আমার বুকে মুখ লুকালো। দেখি একটু আমার দিকে তাকাও তো। না, লজ্জা করতেছে। একটু তাকাও না। তারপর রিমি আপু আমার দিকে তাকালো। আপুর ঠোঁটগুলো কাঁপছে। এটা দেখে আমার আকর্ষণ আরও বেড়ে গেল। আমি আস্তে আস্তে আপুর ঠোঁটের দিকে আমার ঠোঁট নিতে লাগলাম। সাথে সাথে আপু চোখগুলো বন্ধ করে ফেললো। তারপর আবারও 4টে ঠোঁট এক করে দিলাম। অন্যরকম একটা ফিলিংস কাজ করছে, যা বলে বোঝানো সম্ভব না। অনেকক্ষণ এইভাবে চলার পর আমি আপুকে ছেড়ে দিলাম। এখন লজ্জা কাটছে। তুই কিন্তু দিন দিন অনেক পেকে যাচ্ছিস। একটু তুই ছেলেগুলোকে ওইভাবে মারলি কেন? আমার চানটা কেউ বাজে কথা বলবে, আমি কি ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? তাই বুঝি। হুম ওই ছেলেগুলোকে দেখে মনে হয় তোর সিনিয়র। হুম পরে যদি ওটা তোর কোনো ক্ষতি করে? এতদিন হয়তো বুঝে গেছো এই এলাকায় আমার অন্যরকম একটা নাম ডাক আছে। বুঝেছি। আবার পিচ্ছি বড়টা অনেক বড় হয়ে গেছে। চলো এখন বাসায় চলে যাই, বিকালে আজকে ঘুরতে যাব। সত্যি? এ কথা বলতেই জড়িয়ে ধরে আর একটা দিয়ে দিল। তারপর আমি আর রিমি আপু বাইক নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে যে যার রুমে চলে গেলাম। আমি রুমে গিয়ে শাওয়ার নিয়ে এসে একটু গেম খেলছিলাম। তখন রিমি আপু আসলো খাওয়ার জন্য ডাকতে। তারপর খাওয়া দাওয়া করে আমি আপুকে বললাম রেডি হতে, কারণ মেয়েদের রেডি হতে অনেক দেরি হয়। তারপর আমি রুমে এসে শুয়ে পড়লাম।
কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। বিকালে রিমি আপুর ডাকে আমার ঘুম ভাঙলো। ওই নিন, উঠো। তারপর উঠে রিমি আমাকে দেখলাম নতুন সাজে, নীল শাড়ি, নীল চড়ি, নীল টিপ, চোখে গাঢ় কাজল, ঠিক যেন আসমান থেকে নেমে আসা একজন পরী দাঁড়িয়ে আছে। রিমি আপু ডাকে আমার ধ্যান কাটলো। কি দেখছিস এমন করে? পরী দেখছি। দিনের বেলা পড়ে আসলো কোথা থেকে? এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে নীল পরী। তাই হুম হয়েছে, যা এখন উঠে ফ্রেশ হ। ওকে। তারপর আমি ফ্রেশ হয়ে রুমে আসলাম, দেখি রিমি আপু বসে আছে। তোর নীল পাঞ্জাবিটা কই? আচ্ছা ওইটা পর। ওকে, তুমি এখন রুমের বাইরে যাও, কেন? চেঞ্জ করব। আমার সামনে কর, তবে কি? যাও তো। যাচ্ছি। তারপর আমি ড্রেস চেঞ্জ করে নিলাম, নীল পাঞ্জাবিও পরলাম। একটু পর রুম থেকে বাইর হয়ে রিমিয়াপুর রুমে গেলাম, দেখি রিমিয়াপু আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে। লিপস্টিক দিতে হবে না, কেন? এটা আমার পছন্দ না। তাহলে এদিকে আয়। তারপর আমি রিমিয়াপুর কাছে গেলাম। আপু আমার পায়ের উপর পা দিয়ে তার দুই হাত দিয়ে আমার চোখটা বন্ধ করে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। অনেকক্ষণ এইভাবে থাকার পর আমাকে ছেড়ে দিল। দুইজনেই হাঁপাচ্ছি। এটা কি ছিল? তোর তো লিপস্টিক পছন্দ না, হুম তার জন্য মুছে ফেললাম। এইভাবে মুছতে হয়? টিস্যু দিয়েও তো মুছতে পারো। না, যেত না। এখন তো আমার ঠোঁট আছে, তাহলে আসো ভালো করে মুছে দিই। তারপর আর কি, ভালো করেই লিপস্টিক পরিষ্কার করে দিলাম। এখন চলো। তারপর আমি আর রিমি আপু রুম থেকে বাইর হয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু, আমরা একটু ঘুরতে যাচ্ছি। বাহ, তোদের দুজনকে তো বেশ মানিয়েছে। মানে? আমি সব জানি, লুকিয়ে লাভ নাই। তুমিও না আম্মু? আমি গেলাম আপু আসো। তারপর আমি তাড়াতাড়ি বাসা থেকে বাইর হয়ে আসলাম। বাইরে এসে আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পরে রিমি আপু আসলো। আম্মু, এগুলো কে বলছে? আমি। আম্মুকে না জানালে হতো না? না, হতো না, বড় আব্বুও জানে। কাউকে বাদ রাখছো জানাতে? রাখছি, আস্তে আস্তে সবাইকে জানিয়ে দেব। তাই করো। আজকে এই বাইকে যাব না, রিক্সায় করে যাব। ওকে। তারপর একটা রিক্সা ডাক দিলাম, ওঠো। তারপর আপু উঠলো। রিমি আপু উঠেই আমার হাত ধরে আমার কাঁধে মাথা রাখলো। কই যাবেন মামা? ফার্স্টে একটা ফুচকার দোকানে যান। তারপর রিক্সা চলা শুরু করলো। রিমি আপু চুলগুলো উড়ে এসে আমার মুখে পড়ছে। আমার ভালোই লাগছে। বারবার আপুর অবাধ্য চুলগুলো নিয়ে কানের কাছে গুঁজে দিচ্ছি। থাক না, ভালোই তো লাগছে। তারপর আপু চুলগুলো ছেড়ে দিল। তারপর রিক্সা দিয়ে একটা ফুচকার দোকানের সামনে চলে গেলাম। আমি রিমি আপু নামে ফুচকার দোকানে গেলাম। তারপর রিমি আপু 2 প্লেট ফুচকা অর্ডার দিল। এটাই ঝাল বেশি আর একটাই কম। ঝাল কমটা আমার জন্য। তারপর ফুচকা আসলো, আমরা খাওয়া শুরু করলাম। বাট 3টে খাওয়ার পর আমার এত ঝাল লাগতেছে, অনেক ঝাল লাগতেছে। কি বলিস? আমি তো ঝাল দিতে না করলাম। পানি দাও তাড়াতাড়ি। তারপর আমি ফুচকাওয়ালা মামার কাছে পানি চাইলো। পানি নাই তো ম্যাডাম। ওয়েট, কি বলছেন এসব? একে তো ফুচকায় ঝাল দিতে না করেছি, তাও জাল দিয়েছেন, তার উপর বলছেন পানি নাই। ভুলে জাল দিয়ে ফেলেছি। এদিকে ঝালে তো আমার ঠোঁট পড়ে যাচ্ছে। আমি একদমই ঝাল সহ্য করতে পারি না। তারপর আপু কিছু একটা ভাবলো। তারপর আমার কাছে এসে আমার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিল। এত লোকের মাঝে রিমি আপু এমন একটা কাজ করবে আমি ভাবতেও পারিনি। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, অনেক লজ্জাও করছে। পাগলের মতো আমার ঠোঁট চুষতে লাগলো। মনে হয় অনেক দিনের ক্ষুধার্ত সামনে খাবার পেলে যেমন করে ঠিক তেমনভাবেই আপুর ঠোঁটগুলো চুষতে লাগলো। রিমি আপুর মিষ্টি ঠোঁটের ছোঁয়ায় আস্তে আস্তে ঝালগুলো কমে গেল। অনেকক্ষণ পর রিমি আপু আমার ঠোঁট ছোড়া মুক্ত করে দিল। এখন ঝাল অনেকটাই কমে গেছে। আমাকে ছেড়ে দিয়ে আপু আশেপাশে তাকিয়ে দেখে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আপু মনে হয় ভুলেই গিয়েছিল এখানে আমরা ছাড়া অনেকেই আছে। আপু খেয়াল করে সাথে সাথে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এই যে ভাই ও আপুরা, যার যার কাজ করেন এইভাবে কি দেখছেন? তারপর সবাই অন্যদিকে তাকালো। ছাড়ো, এখন ফুচকা বিল দিতে হবে। না, আমার অনেক লজ্জা করতেছে। তারপর আমি পকেট থেকে ওয়ালেট বের করে ফুচকাওয়ালা মামাকে টাকা দিলাম, সাথে একটা ধন্যবাদও দিলাম। তারপর আমি রিমি আপুকে কোলে নিলাম। কি করছিস? কি পড়ে যাবো তো? বিশ্বাস না আমার উপর? নিজের চেয়ে বেশি তোকে বিশ্বাস করি। তাহলে শক্ত করে গলা ধরে রাখো। তারপর আমি রিমি আপুকে শক্ত করে আমার বুকে মুখ লাগালো। তারপর আমি রিমি আপুকে কোলে নিয়ে রিক্সার কাছে চলে গেলাম। নামো এখন।
তারপর আপু নেমে রিক্সায় উঠে পড়লো। আমি ওঠার সাথে সাথে আমার হাত ধরে কাঁধে মাথা রাখলো। মামা একটা পার্কে চলেন। রিক্সা চলা শুরু করলো। ওই তুই বচ্চাত ফুচকাওয়ালাকে ধন্যবাদ বললি কেন? কারণ ওর জন্যই তো মিষ্টিটা পেলাম। যা ফাসি। তোমারই তো। আবার পিচ্ছি ফাঁসি তো। সিনিয়র বউ আমার। মিষ্টি তো আমি সব সময় দেওয়ার জন্য প্রস্তুতি থাকি, যদি তোর কিছু হতো। আরে ঝাল খেলে কিছু হয় না। বলেছি তোকে। আমরা কথা বলতে বলতে পার্কের সামনে চলে আসলাম। তারপর আমি নেমে রিমি আপুকে হাত ধরে নামালাম। তারপর পকেট থেকে ওয়ালেট বের করে রিক্সাওয়ালা মামাকে টাকা দিলাম। মামা, এ তো হয় নাই তো। এগুলো আপনার বকশিস। ধন্যবাদ মামা। তারপর আমি আর আপু পার্কের ভিতরে ঢুকলাম। রিমি আপু এখানে এসেও আমার হাত ধরে আছে। আমরা হাঁটতেছি, তখনই দেখি একটা ছেলে এসে আর একটা মেয়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। রিমি, ওটা জয় না? দেখে তো তাই মনে হচ্ছে। চলো তো দেখি গিয়ে। তারপর একটু সামনে গিয়ে দেখি এটা তো জয়, সাথে হিয়া। কি হচ্ছে এখানে? আমার কণ্ঠ শুনে জয় চমকে উঠল এবং অনেক অবাকও হয়েছে। এখানে হয়তো আমাকে আশা করেনি। মামা তুই এখানে? এখানে না আসলে তো তোদের প্রেম লীলাটা তো দেখতে পারতাম না। তোকে জানাবো ভাবছিলাম, তার আগে জেনে গেলি। সত্যি কখনো চাপা থাকে না বস। কতদিন ধরে? এই তো কিছুদিন। বস এখানে? তোমাদের নতুন প্রেম আবার কাবাব মেয়ে হাড্ডি হতে চাই না। ঠিক বলছো। চলো আমরা অন্য কোথাও বসি। ওকে। তারপর জয় আর রিমির কাছ থেকে বিদায় নিয়ে আমরা একটু দূরে গিয়ে একটা বেঞ্চে বসে পড়লাম। তুই একটু রোমান্টিক না। কেন, কি করলাম আবার? দেখ তো, জয় মেয়েটার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। এই কথা বলতেই আমিও রিমি আপুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। আপু আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর আমরা গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে গেল। চলো এখন বাসায় চলে যাই। আর একটু থাকি না? রাত হয়ে গেছে, আম্মু টেনশন করবে। তাহলে চল। তারপর আমি আর রিমি আপু পার্ক থেকে বাইর হয়ে রাস্তায় চলে আসলাম। এখন আর রিক্সা থাকিস না। কীভাবে যাবো তাহলে? এইটুকু হেঁটে হেঁটে যাব, মেইন রাস্তা থেকে রিক্সা নিব। ওকে। তারপর আমি রিমি আপুর হাত ধরে হাঁটতে লাগলাম। জানিস নি, আমার অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হলো। কি ইচ্ছা? এই যে রাতের বেলা প্রিয় মানুষদের হাত ধরে হাঁটা। ও। তারপর আমরা কথা বলতে বলতে মেন রাস্তায় চলে আসলাম। তারপর একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে যার যার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হলাম। কিছুক্ষণ পরে আবার খাওয়া দাওয়া জন্য ডাক বসলো। তারপর খেয়ে আমি আমার রুমে চলে আসলাম। এসে ল্যাপটপে গেম খেলতে লাগলাম। একটু পরে দরজা খোলার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখি রিমি আপু চুপি চুপি আমার রুমে আসছে। এখন আবার রুমে কেন? তোকে ছাড়া কিছুই ভালো লাগে না, চল না আমরা বিয়ে করে ফেলি। সময় হোক তখন করব। তুমি এখন আমার রুম থেকে যাও, আম্মু এসে পড়বে। বড় আম্মু ঘুমিয়ে পড়েছে, এখন একটা কিস কর, তাছাড়া ঘুম আসবে না। তারপর আর কি, রিমি আপুকে একটু আদর করে আপুর রুমে পাঠিয়ে দিলাম। এইভাবে ভালোবাসা রাগ অভিমান মাঝেই কেটে গেল 2টা মাস। তারপর একদিন কলেজে আমার সাথে যা হলো, কথায় আছে না, সব সুখ কপালে সয় না। তো একদিন সকালে ঘুমিয়ে আছি, রিমি আপু ডাক। ওই নীলু ওঠ, কলেজে যাব। একটু পরে। উঠবি না? যাও, এখন ঘুমাবো। তারপর রিমি আর কিছু বললো না, মনে হয় চলে গেছে। আমি আবারও ঘুমিয়ে পড়লাম। একটু পরে মনে হয় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ খুলে দেখি রিমি আপু আমার নাক ধরে আছে। কি হয়েছে? ওঠ, কলেজে যাব। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে রিমি আপুকে নিয়ে কলেজে চলে গেলাম। রিমি আপু একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, তাই রিমি আপু ক্লাসে চলে গেল। আমি আর কি করব, তাই লাইব্রেরিতে যেতে লাগলাম। ঠিক তখনই হাত ধরে টান দিয়ে কে জানি আমাকে ক্লাসে নিয়ে গেল। ক্লাসে গিয়ে দেখি একটি মেয়ে মনে হয় নতুনের আগে কখনো দেখিনি। এইভাবে হাত ধরে ক্লাসে নিয়ে আসলেন কেন? প্রতিশোধ নিতে। মানে? ওই দিন যেভাবে আমার ভাইকে মেরেছিলি তার প্রতিশোধ নিতে। তারপর মেয়েটি দরজা লাগিয়ে দিল। তারপর তার হাত থেকে কাপড়ের কিছু অংশ ছেড়ে ফেলল। আমি শুধু অবাক হয়ে দেখতেছি। তারপর মেয়েটি চেল্লাচিল্লি শুরু করলো, হেল্প, বাঁচাও আমাকে। মেয়েটার চেল্লানি শুনে অনেকেই দরজায় ধাক্কাচ্ছে। তারপর মেয়েটি দৌড়ে গিয়ে রুমের দরজা খুলে ওই দিন যাকে মেরেছিলাম ওই ছেলেটাকে জড়িয়ে ধরলো। দেখ ভাইয়া, এই ছেলেটা আমাকে এখানে ডেকে এনে ইজ্জত নষ্ট করা। এখনো অনেক শিক্ষকও এসেছে, বিশ্বাস করেন আমি কিছু করিনি। তারপর মেয়েটির ভাই এসে আমাকে একটা থাপ্পড় মারলো। তারপর ধাক্কা দিয়ে ক্লাসরুমের বাইরে পাঠিয়ে দিল। সবাই শুধু বলছে এরকম ছেলের কোনো ক্ষমা নেই।
একে উচিত শাস্তি দেওয়া দরকার। অনেক শিক্ষকরাও বলছে, প্রিন্সিপাল স্যার আপনিও বিশ্বাস করেন? আমি এরকম কাজ করতে পারিনি। নিজের চোখে যা দেখলাম তাতে বিশ্বাস না করে পারছি না, তোমাকে দিয়ে এটা আশা করিনি। তারপর আমি জয়া রাজুর কাছে গেলাম। দোস্ত, তোরাও কি এটা বিশ্বাস করিস? না, এটা আমার নিজের চোখে দেখলেও বিশ্বাস করতাম না। তারপর রিমি আপু আসলো। রিমি আপু এসে সব কাহিনী শুনলো। তুমিও কি বিশ্বাস করো আমি এমন একটা কাজ করতে পারি? তারপর রিমি আপু আমাকে একটা থাপ্পড় মারলো। তখনই আমি সাইডে দেওয়ালে তাকিয়ে দেখি একটা সিসিটিভি ক্যামেরা লাগানো। তারপর রিমি আপু বলতে লাগলো, তোকে অন্ধের মতো ভালোবাসতাম, আর তুই কি না আমার ভালোবাসা নিয়ে খেলা করলি? কি দিইনি তোকে, তোর এইসব লাগবে? তুই একবার আমাকে বলতে, আমার সব দিয়ে দিতাম তোকে। আমাকে ফাঁসানো হয়েছে। চুপ, তুই আর একটাও কথা বলবি না। লম্পট চরিত্রহীন ছেলে, তোকে কি না আমি ভালোবাসি ভাবতেও ঘৃণা করতেছে। আমার কথাটা তো শোনো। আসলে তোর বাবা মাই তোকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনি। বাবা মার কথা বলতে কেন জানি আর চুপ থাকতে পারলাম না। শ্যাট আপ রিমি, অনেক বলছেন। আমাকে নিয়ে বলতে কিছুই বলতাম না, বাট বাবা মাকে নিয়ে কাজটা ঠিক করলে না। তারপর আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, স্যার আপনাদের কাছে কোনো প্রমাণ আছে যে আমি এই কাজটা করেছি? নিজের চোখে দেখার পর আমি কোনো প্রমাণের প্রয়োজন মনে করি না। আমি প্রমাণ দিতে পারবো আমি এই কাজটা করিনি। কিভাবে? সাইটে দেখেন। তারপর সবাই দেওয়ালের দিকে তাকিয়ে দেখলো ক্যামেরা লাগানো আছে। তখনই মেয়েটার মুখে একটা কালো হয়ে গেল। সিসিটিভি ক্যামেরার ফুটেজ কোথায়? হল রুমে। তাহলে হল রুমে চলে। তারপর হল রুমে শুধু ওই মেয়েটি, ওর ভাই, আমি, স্যার আর রিমি গেলাম। তারপর ফুটেজ চালু করলাম, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মেয়েটি আমার হাত ধরে টেনে নিয়ে ক্লাসে নিয়ে গেল। তারপর নিজেই নিজের কাপড় ছেড়ে তারপর চেল্লাচিল্লি শুরু করলো। বিশ্বাস হয়েছে তো স্যার? সরি। মাঝে মাঝে চোখ দেখেও ভুল হয়। আর আপনাকে বলছিলাম এই ছেলেটিকে সাসপেন্ড করতে, বাট করেন না। আপনিও তৈরি থাকেন স্যার। তারপর আমিও মেয়েটির কাছে গেলাম। মেয়েদের কাছে তার সবচেয়ে জিনিস কি জানো? তার ইজ্জত। তাই নেক্সট টাইম এইরকম কারোর আগে ভেবে দেখবা। আমি ছেড়ে দিলাম, সবাই কিন্তু আর ছেড়ে দিবে না। এই বলে আমি রুম থেকে বাইর হয়ে গেলাম। আমার পিছনে পিছনে রিমিও আসতে লাগলো। প্লিজ নি, দাঁড়া, আমার কথাটা শোন। আমি কোনো কথা না বলেই হাঁটতে লাগলাম। রিমি দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। প্লিজ, ভুল হয়ে গেছে। আমি কিছু না বলে পাশ কাটিয়ে বাইক নিয়ে চলে গেলাম। সত্যি আজকে রিমির কথাগুলো তীরের মতো লাগছে। এইগুলো ভাবছি আর বাইকের স্পিড বাড়াচ্ছি। হঠাৎ করে সামনে দেখি একটা কার এসে পড়েছে। আমি গাড়ি সাইড করতে রাস্তার ল্যাম্পপোস্টের সাথে বাড়ি খেলাম। আস্তে আস্তে আমার চোখ ঝাপসা হয়ে আসছে। কিছু মানুষ দৌড়ে আমার দিকে আসছে। তারপর আমার আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে। আমার সামনে একটা চেয়ারে আম্মু বসে আছে, মনে হয় ঘুমিয়ে পড়েছে। আর রিমি আপু আমার হাতের উপর মাথা দিয়ে শুয়ে আছে। আমি আম্মুকে ডাক দিলাম। আম্মু আমার ডাক শুনে তাকালো। আম্মু এসেই আমাকে জড়িয়ে ধরলো। তোর জ্ঞান ফিরেছে বাবা? হুম। জানিস কত টেনশনে ছিলাম? কিছু হয়নি তো আমার। জানিস তুই 3 দিন অজ্ঞান ছিলি। হুম। তারপর আমি রিমি আব্বুকে বললাম, বড় আম্মু তুমি একটু বাইরে যাও। তারপর আম্মু চলে গেল। রিমি আপু আমার মাথার কাছে এসে বসলো। রিমি আপুর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে মনে হয়। ঠিক মতো ঘুমায়নি। রিমি আপুর চোখে। প্লিজ মাফ করে দে, কি আপনি? আর কখনো অবিশ্বাস করবো না। আম্মু, আমার ডাক শুনে আম্মু আসলো। আব্বু কোথায়? একটু আগে অফিসে গেল। এখানে আর কতদিন থাকা হবে? ডাক্তারের সাথে তোর আব্বু কথা বলছে। আজকে রিলিজ দিয়ে দিবে। ও। তারপর আমি বাসায় চলে আসলাম। পায়ে অনেক ব্যথা পেয়েছি, হাঁটতেও সমস্যা হচ্ছে। তখন রিমি আপুকে ধরতে আসলো। প্লিজ এই চরিত্রহীন ছেলেটাকে টাচ করার কোনো দরকার নেই। ওই কথা নিয়ে এখনো পড়ে আছিস? প্লিজ আপনি জানতো এখান থেকে। তারপর রিমি আপু কান্না করতে করতে বাসার ভিতরে চলে গেল। তারপর আম্মু আমাকে ধরে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিল। দেখ তোদের কি হয়েছে আমি জানি না, বাট মেয়েটা তোকে অনেক ভালোবাসে, ওরে আর কষ্ট দিস না। এইসব কথা এখন না বলি। তারপর আম্মু রুমে চলে গেল। এইভাবে চলে গেল 15 দিন। এই কয়েকদিনে রিমি আপুকে অনেক ইগনোর করেছি এবং অনেক কষ্টও দিয়েছি। কখনো আমার কাছে আসতে দিইনি। এখন আমি অনেকটাই সুস্থ, তাই ভাবলাম আজকে কলেজে যাব। তারপর আমি রেডি হয়ে কলেজের জন্য বেরোচ্ছি, তখন রিমি আপু আসলো। কই যাচ্ছিস? কলেজে। একটু ওয়েট কর, আমিও যাবো। সরি, একটু কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে।
তারপর আমি কলেজে চলে আসলাম। জয় আর রাজু এখনও আসেনি। আমি কলেজের মাঠে এসে বসে ফোন টিপতে রাখলাম। তখন একটা মেয়ে এসে আমার পাশে বসলো। মেয়েটা হয়তো নতুন, আগে কখনো দেখিনি। এই যে মিস্টার, আমাকে বলছেন? আপনাকে ছাড়া তো কাউকে দেখি না। বলে। আপনার নাম? নীল। আপনার? মাহিয়া। ও। আমরা কি ফ্রেন্ড হতে পারি? হুম। ওকে ফ্রেন্ডস। এই বলেই মাহিয়ার হাতটা বাড়িয়ে দিল। তারপর আমিও মাহিয়ার সাথে হ্যান্ডশেক করলাম। তখন রিমি আপু আসলো। বাহ, এটাই তোর দরকারি কাজ। না, আমি না হয় একটা ভুলই করে ফেলেছি, তাই বলে এভাবে কষ্ট দিবি? আর মেয়েটাকে? গার্লফ্রেন্ড। সত্যি? তারপর রিমি আপু আর কিছু না বলে চলে গেল। বুঝলাম না এই কথা শোনার পরেও রিমি আপু এইভাবে চুপ থাকলো কি করে। এটা কে? আর ওনাকে গার্লফ্রেন্ড বললেন কেন? তারপর মাহিয়াকে সব কথা খুলে বললাম। সব শুনে মাহিয়া বলল, আপুটা আপনাকে অনেক ভালোবাসে, আর কষ্ট দিয়েন না। আর ভালোবাসার মানুষকে ওই অবস্থায় দেখলে যে কারো মাথা নষ্ট হয়ে যাবে। তারপর আমি ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে 2টা ক্লাস করে চলে আসলাম ক্যাম্পাসে। তখন ফোনটা কল আসলো। দেখি আম্মু ফোন দিয়েছে। হ্যাঁ আম্মু বলো। কি বলছো এইসব? তারপর আমি আম্মুর কাছ থেকে ঠিকানা নিয়ে হাসপাতালে চলে আসলাম। হাসপাতালে গিয়ে দেখি রিমি আপু শুয়ে আছে। রিমি আপুর হাতে ব্যান্ডেজ। রিমি আপুর আব্বু আম্মু এসেছে। কেমন আছো বড় আম্মু? এই তো ভালো, তুই কেমন আছিস? তারপর বড় আম্মু, বড় আব্বু আর বড় আব্বু রুমের বাইরে চলে গেল। তারপর আমি গিয়ে রিমি আপুর পাশে বসলাম। এমন করার মানে কি? হাত কাটছো কেন? তোর জানার কোনো দরকার নেই। তাই বলে হাত কাটার যদি তোমার কিছু হয়ে যেত? ওই মেয়েটা ফ্রেন্ড, জাস্ট আজকেই পরিচয়। তাহলে ওই সময় বললি কেন গার্লফ্রেন্ড? এমনি। এখন আসছিস কেন? যা, এখন থেকে তোর সাথে আমার কোনো কথা নাই। সরি তো। এতদিন খুব কষ্ট দিয়েছিস, এখন অনেকক্ষণ আদর করবি। ওকে। তারপর রিমি আপুকে অনেকক্ষণ কিস করলাম। যা তো আব্বু আর বড় আব্বুকে ডাক দে। তারপর সবাই রুমে আসলো। আব্বু, আমি আজকেই বিয়ে করব। আগে তুই সুস্থ হ মা। না, আজকেই এখানেই। ওকে মা, তাই হবে। তাই বলে হাসপাতালে বিয়ে? হুম। তারপর আর কি, কাজে ডেকে এনে আমাদের হাসপাতালে বিয়ে হয়ে গেল। আমরা বাসায় চলে আসলাম। রাতে রুমে এসে কি রিমি বসে আছে। এই এতক্ষণ লাগে আসতে? সরি। সরি দিয়ে কিছু হবে না, এখন আমার পরিপূর্ণ ভালোবাসা চাই। এই বলে নিধি আমার ঠোঁটে চুমু খেলো। আজকে কিছুই হবে না। তুই বললেই হলো। এখন আমাদের বিয়ে হয়েছে, তোর পুরো শরীরের আমার অধিকার আছে। আমার যা ইচ্ছা করব তোর সাথে। আরে পাখি, আমি কি না করছি? আজকে তো তোমার শরীর ভালো না। তোর ছোঁয়া পেলে সব ঠিক হয়ে যাবে। আর বউয়ের ডাকে তো সাড়া দিতেই হবে। আমিও ঝাঁপিয়ে পড়লাম রিমির উপর। রিমির বুক থেকে শাড়ির আঁচলটা খুলে ফেললাম। দূর, পার্সোনাল কথা আপনাদের কেন বলতেছি। ওকে বাই, এখন বাসর করব। সমাপ্ত।